নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ মহাশিবরাত্রি। মহাদেবের কৃপায় তোমাদের জীবন মঙ্গলময় হোক, এই আশা রেখে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্ব প্রথম ঘটনা যার পাঠ করব সে হলো অভিজয় চক্রবর্তী, আমাদের ছোট্ট বন্ধু। আজকের ঘটনা ও পাঠিয়েছে। ও বলছে, আজকে একটা অদ্ভুত ঘটনা আমি শুনেছি, সহেলি আন্টি তোমার সঙ্গে শেয়ার করলাম। ওর এক বন্ধু আছে সৃজন বলে। সৃজনের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা হয়। বারবার বারবার তাকে কুকুরে কামড়ায়। সে কুকুরকে দেখলে সে ঢিল ছোড়া বা কিছু করা কিচ্ছু করে না। একবার কারোর সঙ্গে কিছু ঘটলে মানা যায়, কিন্তু বারবার বারবার ওকে কুকুরে কামড়ায়। একবার তো এমন হয়েছিল যে অনেকটা মাংস উঠে গেছিলো, খুব বিপজ্জনক ঘটনা ঘটে গেছিলো। তো ওই সৃজনের কাছ থেকে ওই কুকুরের ব্যাপারটা শোনার পর থেকে ও না কোনো ফাঁকা গলি দিয়ে যাচ্ছে যেখানে হয়তো অনেকগুলো কুকুর মিলে একটা দলবল মানে পাকিয়ে বসে আছে বা কিছু দেখলে ওরও ভয় লাগে। মানে ভয়টা বন্ধুর থেকে এসেছে, ভয়টা ওর ভিতরে ঢুকে গেছে। তো একদিন স্যারের কাছে পড়ে বাড়ি আসছিল, তখন বেশ বর্ষাকাল, মানে রাস্তায় জল টল জমেছে। তো ওদের পাড়ার এক জেঠু আছেন, জেঠু মানুষ হিসেবে খুব ভালো, খুব ছোটদের সঙ্গে গল্প করা, মিলেমিশে থাকা। তো সেখানে জেঠুকে বলছেন, জেঠুকে দেখেছে যে ও গলি দিয়ে আসছে, আর ওখানটা যেখানে যে রাস্তাটা দিয়ে আসছে প্রচুর জল জমেছে। তো জেঠু বললেন যে রাস্তায় প্রচণ্ড জল জমেছে, এটা দিয়ে কেন যাচ্ছিস? ওই রাস্তাটা দিয়ে যা, মানে অন্য একটি রাস্তা, কম্পারেটিভলি ওটা উঁচু, জলও এতটা নয়। তো শুধু শুধু জল ঘাঁটছিস, এই নোংরা জলে পায়ের মধ্যে নানা রকম ইনফেকশান হবে বা অনেক কিছু হবে, এই নোংরা জলটা মারিয়ে যাস না। ও বললো, না যেটা জল ঘাঁটবো বলে এটা দিয়ে যাচ্ছি তা নয়, ওই দিকের রাস্তায় না জল হয়তো কম, অনেকটা জল নেমে গেছে, কিন্তু প্রচণ্ড কুকুরের উৎপাত। এত কুকুর উৎপাত করে, একসঙ্গে দলবল পাকিয়ে বসে থাকে, আর বেশ রাগি রাগি ওদের ভাব। আমার ঠাম্মা বলে এই সময় কুকুররা খুব রেগে থাকলে যখন তখন কামড়েও দিতে পারে। তো তখন এই আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। তো আমার তো বন্ধুর সঙ্গে এরম এরম ঘটেছে, তারপর থেকে আমার প্রচণ্ড ভয় লাগে। তো জেঠু বললেন যে তুই ঠাকুরের নাম নে, ঠাকুরের নাম নিয়ে ওই দিক দিয়ে চলে যা, ঠাকুরেরকে বিশ্বাস কর, দেখ কিচ্ছু হবে না। ঠাকুরকে তো অভিজয় বিশ্বাস করে, কিন্তু বলছে বিশ্বাস করা আর সেই বিশ্বাসের ওপর ভর করে নিজের একটা ভয়কে কাটানো, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। বলছে ও ভাবলো, দু এক পা গেল, গিয়ে বললো না আমি আজকে এটা দিয়েই যাই, পরে কেউ থাকলে ওখান দিয়ে যাব, আমার বড্ড ভয় লাগছে, ওই রাস্তায় এখন লোকও কম, মানে কুকুর তেড়ে এলে যে কেউ বাঁচাবে বা তাড়াবে সেটাও নেই। তখন জেঠু বললেন, ঠিক চল আমার সঙ্গে চল, আমি তোকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি, ওই রাস্তা দিয়ে, এখানে জলটা ঘাঁটতে ঘাঁটতে যেতে হবে না। তো জেঠু যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওকে বলি ঠাকুরের বিশ্বাস নিয়ে কথাবার্তা চলছিল, বিশ্বাস খুব মন থেকে আসতে হয় ইত্যাদি ইত্যাদি। তখন উনি ওনার জীবনের একটা ঘটনা বললেন, বলে জানিস এই কুকুর বলে একটা ঘটনা মনে পড়ে গেল, শুনবি? বলে হ্যাঁ শোনাও, ভালো হবে, রাস্তাটুকু কেটে যাবে, কখন যে রাস্তা শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না। বলছেন তখন জানিস আমি তোর মতো স্কুলে পড়ি, তো আমাদের বন্ধুদের একটা দল ছিল, খুব ভালো, একদম সবাই হরিহর আত্মা। তো আমার এক বন্ধু, তার দাদু মারা গেছে, দাদু খুব ভালো মানুষ ছিলেন, একসঙ্গে ওদের বাড়িতে যখন যাওয়া হতো দাদু খুব ভালো দাবা খেলতেন। তো নাতিকে শুধু না, নাতির বন্ধুদের নিয়েও উনি দাবা খেলা শিখিয়েছেন, তাদের বসিয়েছেন, খুব গল্প করতেন। তো সেই দাদু যখন মারা গেল, তার শ্রাদ্ধের নিমন্ত্রণ হয়েছে। এবার প্রতিটা বন্ধু গেছে, উনিও দুপুরবেলায় গেছেন, খাওয়া দাওয়া করেছেন। এইবার ফেরার সময় অন্যান্য বন্ধুরা যে রাস্তাটা দিয়ে যাবে সেটা আলাদা, আর ও যে রাস্তা দিয়ে যাবে, মানে উনি যে রাস্তা দিয়ে যাবেন সেটা সম্পূর্ণ আলাদা। তারা সাইকেল টাইকেল নিয়ে খাওয়ার পরে এই আসছি রে বলে বেরিয়ে চলে গেল। ওনার তো বাড়ি অন্য রাস্তায়। উনি এবার কী করেছেন, ভাবলেন যে ওই দিক থেকে একটা রাস্তা আছে ঘুরপথ, সময় লাগে, কিন্তু আর একটা রাস্তা আছে, ওই যাদের বাড়ি নেমন্তন্ন তাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা পাকুড় গাছ, পাকুড় গাছের সাইডে আমরা জানি মৃত ব্যক্তিদের পুকুরের ধারে খেতে দেওয়ার একটা রেওয়াজ আছে। তো সেই অনুষ্ঠানটাও শ্রাদ্ধের পরে করা হয়ে গেছে, খাবার দাবার সব সাজানো আছে সব কিছু।
তো সবাই বলে ওইখান দিয়ে আর যেতে নেই, কাউকে খেতে দেওয়া হয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যখন খাবার দিয়ে দেওয়া হয় তখন ওর সামনে দিয়ে যতটা সম্ভব না দেখা বা ওই জিনিসটা দেখতে নেই, ওখানে না যাওয়াই ভালো। ভাবলো যে দূর, ওই দিক থেকে গেলে আবার আরও ঘুরতে হবে, এই দিক দিয়ে চলে যাই, পাকুড় গাছের পাশ দিয়ে রাস্তাটা সরু রাস্তা, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। ওখান দিয়ে যখন আরেকটু এগিয়ে গিয়ে যাচ্ছে তখন হঠাৎ পেছন থেকে সেই দাদুর গলা, তার নাম ধরে ডেকে উঠলেন, কিরে ওদিকে কেন যাস? উনি অবাক হয়ে না ভোম হয়ে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারছেন না কি শুনলাম, ভুল শুনলাম নাকি দাদুর গলার মতন গলার ভয়েস ওই বাড়ির অন্য কোনো পুরুষের থাকতেও পারে একই ভয়েস। তো ভেবে যখন পেছনের দিকে তাকাচ্ছে দেখছে না বন্ধুর বাবা বা জ্যাঠা ওই জাতীয় কেউ না, বন্ধুর দাদুই দাঁড়িয়ে আছে ওই পাকুড় গাছের তলায় যেখানে তাকে খেতে দেওয়া হয়েছে। তার শরীরটা পুরোটাই একটা ধোঁয়া 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 কুয়াশার আস্তরণের মতো, মুখটা পুরো বোঝা যাচ্ছে আস্তরণের মধ্য থেকে। সেখান থেকে একটা আবছা ছায়া মতো ওনার শরীরটা, ছায়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন এবং গলার স্বর বেশ স্পষ্ট। বলছেন, ওদিকে কেন যাচ্ছিস? রাস্তাটা ভালো না জানিস না? ওখানে কতগুলো কুকুর দল পাকিয়েছে, মারামারি করছে। তোকে একবার দেখলে নিজেদের মধ্যে কদিন আগে দুটো ছেলেকে কামড়েছে, তোকেও কামড়ালে আর দেখতে হবে না, একদম ওই রাস্তা দিয়ে যাবি না। পুকুর আছে কোথায়, বর্ষাকালে পড়ে টরে যাবি, যা সোজা রাস্তা দিয়ে যা, সবসময় ঘুরপথ কিরে তোদের। ঠিক যেভাবে গুরুজনরা ছোট ছেলে মেয়েদের শাসন করেন একদম ওই শাসনের মতন করে দাদু বললেন, এবং বলার পর দাদু আস্তে আস্তে যেন মনে হলো হাওয়ার মধ্যে মিলিয়ে গেলেন। উনি মানে কি বলবেন, কি ভাববেন, কি করবেন কিছু বুঝতে পারছেন না, এবং এটাই বুঝতে পারছেন না যে ভয়টা অ্যাকচুয়ালি পাবেন কাকে, কুকুরকে ভয় পাবেন না যাকে দেখলেন তাকে ভয় পাবেন। এই দুটো জিনিসে প্রচণ্ড কনফিউশন হয়ে গেল ওনার। তবুও বুক ঢিপ ঢিপ করতে করতে আবার যখন উনি ওই রাস্তাটা দিয়ে, যেহেতু বলেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছিস কেন রে, সোজা রাস্তা দিয়ে যে যাবেন গাছটা ক্রস করতে এবার ওনার ভয় লাগছে। কেন এতক্ষণ চোখের সামনে যাকে দেখলেন তারই শ্রাদ্ধের নেমন্তন্ন খেয়ে উনি বাড়ি যাচ্ছেন, গাছটুকু ক্রস করতে ওনার আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। কিন্তু যাই হোক, মনে মনে রাম নাম করতে করতে রাস্তাটা ক্রস করে গেলেন। তারপর যেভাবে হোক উনি বাড়ি পৌঁছে গেছিলেন। এবার বাড়িতে যখন সবাইকে বলা হলো, পরে সবাই জানতে পারলো, বন্ধু বান্ধব সবাইকে, যে এরম এরম ঘটনা ঘটেছে, তখন বাড়ির গুরুজনরা ওনাকে বলেছিলেন যে দেখো, প্রেতাত্মা মানেই যে খারাপ, ক্ষতি করবে, ঘাড় মোটকে দেবে, যে কনসেপ্ট আমাদের আছে সেটা কিন্তু নয়। আত্মা যদি খুব ভালো একজন মানুষের আত্মা হয়, তিনি বেঁচে থাকতেও যেমন ছিলেন, মৃত্যুর পরে সাধারণত তেমনই থাকেন, তিনি তেমনই আচরণ করেন বা তেমনই ভাবে নিজেকে প্রকাশ করেন যেভাবে তিনি জীবিত অবস্থায় ছিলেন। তো প্রেতাত্মা মানেই খারাপ কোনো কিছু তা কিন্তু নয়। সেদিন থেকে পর থেকে ওনার আত্মা সম্পর্কেও যে একটা ভুল ধারণা সেটাও চলে গেল, এবং এই কুকুরের ভয়, এবং সবথেকে বড় কথা, পরে উনি জানতে পেরেছিলেন যে ওই রাস্তায় ওই দিন কুকুরেরা মারামারি করে একটা কুকুরের কানের একটা সাইড খাবলে নিয়েছে, তার ভীষণ খারাপ অবস্থা, রক্তারক্তি কাণ্ড। তাহলে ভাবা যায় যদি ওই সময় উনি গিয়ে পড়তেন, না জানি কি হতো। তো দাদুকে উনি মনে মনে ধন্যবাদ দেন যে তখন তোমাকে দেখে ভয় পেয়েছিলাম, তবে পারলে ক্ষমা করে দিও, আর সেদিন তুমি হয়তো আমাকে বাঁচিয়েছিলে কুকুরের হাত থেকে। বিষয়টা খুব ছোট হলেও ঘটনাটা যখন একা একজন অল্প বয়সী ছেলে ওভাবে রাস্তা দিয়ে যায় তখন তার কাছে অনেকটাই বড় ব্যাপার। অভিজয় বর্তমানে ক্লাস 8-এ উঠেছে, নতুন ক্লাস, নতুন বন্ধুবান্ধব, তার মধ্যে থেকেও ও ঘটনা পাঠিয়েছে আমাদেরকে। অভিজয়কে অনেক অনেক অভিনন্দন, তুমি ভালো করে পড়াশুনো করো, খুব বড় হও, এবং এভাবেই আমাদের অলৌকিক জোনের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের কেমন লাগলো অভিজয়ের ঘটনা অবশ্যই ওকে কমেন্টে জানিও। ও কমেন্টগুলো পড়ে এবং ও একটু উৎসাহ বোধ করবে আগামী ঘটনা পাঠাতে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকের দ্বিতীয় ঘটনা শেয়ার করেছেন শ্রীমতী রত্না চক্রবর্তী। রত্না চক্রবর্তী বলছেন উনি পেশায় একজন লেখিকা এবং সত্য ঘটনা উনি সংগ্রহ করেন, অন্য রহস্যের ঘটনা প্রচুর সংগ্রহ করেন, তার সঙ্গে সঙ্গে কিছু উনি নিজেরও ঘটনা লিখে থাকেন। তোমরা যারা প্রতিলিপিতে
গল্প পড়ো, ওনাকে ফলো করতে পারো। তো প্রতিলিপির কথাটা কেন বললাম, এটা কোনো প্রমোশন না বন্ধুরা। উনি সেখানে নিয়মিত লেখেন, অনেক কিছু উপন্যাসও লেখেন, সত্য ঘটনা অনেক সময় লিখে থাকেন। সেখানে কিছু মানুষের সঙ্গে ওনার পরিচিতি তৈরি হয়েছে। তাদের মধ্যে একজন মানে আত্মীয়র থেকেও বেশি তারই বয়সী একজন ভদ্রমহিলা, তিনি একদম বন্ধুর মতন। তিনি একটা ঘটনা একদিন বলেছিলেন, ঠাকুরের বিশ্বাস এই নিয়ে কথা হচ্ছিল, তখন উনি একটা ঘটনা বলেছিলেন। এবং ঘটনা বলার সময় যখন উনি পুরোটা শুনলেন, উনি বললেন, আমি কি কোনো চ্যানেলে ঘটনাটা পাঠাতে পারি, বা আমি কোনো প্ল্যাটফর্মে ঘটনা লিখতে পারি? মনে হচ্ছে লিখতে পারেন বা কাউকে জানাতেও পারেন, একটাই শর্ত, আমার নামটা নেবেন না। কেন নেবেন না সেটা ঘটনা শুনলে বোঝা যাবে। তবে এটুকু উনি বলেছেন, উনি বর্তমানে ব্যারাকপুরের বাসিন্দা, ওখানেই বহু বছর আছেন। উনি বলছেন ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। ওনার দিদিমা দাদু তারা বাংলাদেশ থেকে একটা যখন স্বাধীনতার সময়, যখন স্বাধীন হচ্ছে এই সময় পালিয়ে এসেছিলেন প্রাণ ভয়ে। তো তারা প্রায় সর্বশান্ত হয়ে এই দেশে আসেন। দেশে আসার পর খুব কষ্ট করে মানে জীবনে দাঁড়িয়েছেন বা জীবন চালিয়েছেন। এবার তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল, এবার সবাইকে একই সময় বিয়ে দিতে পারেননি। ওনার যে মা, তার বিয়েটা অনেকটা দেরিতে হয়েছিল, কারণ অতগুলো ছেলে মেয়ে মানুষ করা, তাদেরকে জীবনে দাঁড় করানো মহা সংগ্রামের সময় ছিল। যিনি ঘটনা পাঠিয়েছেন তার বয়স 60 ঊর্ধ্ব, সুতরাং বুঝতে পারছো তার দিদিমার আমল মানে কতটা পুরনো ঘটনা। তার মায়েরও দেরিতে বিয়ে হয় এবং তার বাবা মায়ের 5 জন সন্তান হয়, কন্যা সন্তান। তো ওনারা 5 বোন, প্রত্যেকেই বাবা মায়ের বেশি বয়সের সন্তান। কেন বাবা নিজেরা একটু যখন জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছেন যে বাবা মা দুজনেই অনেকটা বয়স হয়ে গেছে। 5 বোনের মধ্যে সব থেকে বড় যে দিদি, বাবা কোনো রকমে জোগাড়জান্তি করে তার বিয়ে দেন। তারপরে দ্বিতীয় আরেকজন বোনের, ওনার আগে যিনি, তারও 5 মাসের মাথায় বিয়ে হয়ে যায়। এবার সবাই ভাবলো, বাহ, 5টা মেয়ের মধ্যে 2টো মেয়ে 5 মাসের মধ্যে পার হয়ে গেল। পাড়া প্রতিবেশী আত্মীয়দের মধ্যে বেশ গল্প বা গুজব শুরু হয়। কিন্তু ওই যে মানুষের নজর দোষ, ওনার বড়দির জীবনে সুখ আসে না। 1-1.5 বছরের মাথায় এত মানে গৃহস্থ হিংসা যেটাকে বলি, তার জন্য ওনাকে বাড়িতে চলে আসতে হয়। মেজদির বিয়ে ভালো হয়, মেজদি সুখীও হয়, তার একটি পুত্র সন্তানও হয়। বড়দিকে নিয়ে আবারও সেই ওদের অভাবের সংসার। বাবা চাকরি করে যেটুকু যা রোজগার করতেন, তাও বাবার চাকরি প্রায় তখন শেষের পথে বলা যেতে পারে। তো কি করবেন, এতগুলো মানে ছেলে মেয়েকে মানুষ করা, তো অনেক কষ্ট করে ওনারা পড়াশোনা, বড়দি যেহেতু ওদের থেকে অনেক বয়সে বড় ছিল, যখন বড়দির বিয়ে হয়েছে তখন উনি বেশ ছোট। বড়দি মেজদির বিয়ে হয়ে গেল, বড়দির ফিরে আসা, সংসারে অভাব অনটন, তার মধ্যে তো পাড়া প্রতিবেশীর কথাবার্তা তো আছেই। আজকের দিনে এত আলোচনা হয়, তাহলে আজ থেকে অত বছর আগে না জানি সমাজ কেমন ব্যবস্থা ছিল। উনি খুব কষ্ট করে নিজের পড়াশুনোটাকে না দাঁতে দাঁত চেপে চালিয়ে যেতেন, কারণ উনি লেখাপড়ায় অত্যধিক ভালো ছিলেন। পড়াশুনো করতে করতেই উনি টিউশনি করতেন, কারণ বাবা আর পেরে উঠছিলেন না। ওনার পরও তো আরও 2টো বোন ছিল, তাদের পড়াশুনো করা, বড়দির দায়িত্ব, সমস্ত কিছু বাবা আর পারছিলেন না টানতে। তো উনি সবসময়, এবার তখন একটা বিষয় ছিল যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড করানো। তো ওনার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, উনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একটা কার্ড করিয়ে রেখেছিলেন। তখনকার দিনে চাকরির এইভাবে ফর্ম ছাড়া হতো না, যেটুকু উনি বলেছেন তার ভিত্তিতে আমি বলছি। অনেক ক্ষেত্রে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ক্যান্ডিডেটকে ডাকা হতো, তারপরে পরীক্ষা যাবতীয় যা কিছু হতো। প্রথম মানে ফার্স্ট স্টেপটা ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। তো উনি পড়ার বইয়ের পাশাপাশিও রেফারেন্স স্টাডি প্রচুর করতেন। তখনকার দিনের মানুষের এন্টারটেনমেন্ট, ওনার কাছে বাড়িতে টিভি ছিল না, টিভি তখন অতটাও জনপ্রিয় হয়নি বাড়িতে। বইপত্র পড়তেন, লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে আসতেন, পড়াশোনার বই তো আছে, তার সঙ্গে প্রচুর টিউশনি করতেন। কিন্তু টিউশনি করে 10 টাকা 12 টাকার বেশি টিউশনির খরচা পেতেন না। তাতেও সংসারের খরচা তো দূরের কথা, নিজের লেখাপড়ার খরচা টানাও খুব মুশকিল হয়ে গেছিল। আরও বেশি করে যে পড়াশুনো করবে তার উপায় নেই, বাবা কোথা থেকে টানবে।
তো একটা সময় ওনার এক বান্ধবী হঠাৎ একদিন ওনাকে বলে যে দেখো, তোমার তো বলছে এতদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাট করিয়ে রেখেছি, প্রায় 3 বছর হতে যাচ্ছে, একবারও ডাক পেলাম না। উনি বললেন যে ঈশ্বরের উপর ভরসা রাখো। আজকের দিনের মতন এতটা প্রাইভেট চাকরির ব্যবস্থা তখন ছিল না, তবুও উনি যতটুকু যা ছিল চেষ্টা করতেন প্রত্যেকটা মুহূর্তে, কোনো কিছুতেই সাকসেস পাচ্ছিলেন না। তখন দুভাবে চাকরি হতো, একটা তো বললাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মারফত, আর দ্বিতীয় চাকরিটা পাওয়া যেত কাউকে ধরা করা করে আর কি। কিন্তু ওনাদের তেমন কোনো কিছু সোর্সও নেই, তো চাকরি কীভাবে পাবে? না চাকরি না পেলে ওনাদের সংসারের যে সমস্যা তা তো সমাধান হবে না। এরকম অবস্থায় সে বন্ধু ওনাকে একটা লোকনাথ বাবার ফটো এনে দিলেন, যে এই ফটোটা রাখো। তা ওনার ঠাকুর দেবতায় না খুব একটা বিশাল ভক্তি শ্রদ্ধা তেমন কিছু ছিল না, নর্মাল বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে যেমন অনেকেরই থাকে। তো ছবিটা দেখে বললে ছবি নিয়ে আমি কি করব? বলে তুমি নিয়ে দেখো না, আর কোনো পুজো টজো কিচ্ছু আলাদা করে কিচ্ছু করতে হবে না, কোনো নিয়ম কানুন পালনের কিছু নেই, তুমি শুধু ভক্তি ভরে বাবাকে ডাকো, মন থেকে ডাকো, আর ছবিটাকে দুবেলা প্রণাম করো, তারপর দেখো কি চমৎকার হয়। উনি বললেন ঠিক আছে, আমার তো আর কোনো পয়সা খরচা হচ্ছে না, আচ্ছা তাই নয়, বন্ধুর কথা শুনে তাই নয় ডাকলাম। তো মনে মনে উনি বাবাকে ডাকা শুরু করেন, আস্তে আস্তে সেটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। 15 দিনের মাথায় অন্য একটা সূত্র মারফত একজনের বাড়িতে উনি টিউশন করাতেন, তাদের কোন সূত্র মারফত ওনার কাছে একটা চাকরির অফার আসে। আহামরি চাকরি না হলেও একটা প্রাইভেট স্কুলের চাকরি। সেখানকার একজন শিক্ষিকা অন্তঃসত্ত্বা অবস্থার জন্য ছুটি নিয়েছেন, তো টেম্পোরারি, কিন্তু ওকে মানে জয়েন করতে হবে বা যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে ওনার যা কোয়ালিফিকেশান আছে চাকরিটা নাকি হয়ে যাবে। তো মনে আশা নিয়ে উনি গেলেন। সেখানকার শিক্ষিকারা ওনার রিপোর্ট সমস্ত দেখলেন যে সব কিছু ভালো, রেজাল্ট তো অত্যধিক ভালো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাট করার থাকা, আর সেটা বায়োডাটাতে দেখলে ওটা আরও একটু বেশি গুরুত্ব পেত তখনকার দিনে। তো সব কিছু দেখে দেখে চাকরিটা ওনার হয়ে যায়। চাকরিটা পাওয়ার পর 70 টাকার মাইনে চাকরি পেয়েছিলেন তখনকার দিনে, কিন্তু 70 টাকা ওনার কাছে অনেক। উনি তো 10-12 টাকা টিউশন পেতেন, সেখানে জানে অন্তত আমি আরও যে পড়াশুনো করতে চাইছি সেটা তো অন্তত করতে পারবো। তাছাড়া ওনার মা বাড়িতে অনেক কিছু পুজো আচ্ছা করতো, টাকার অভাবে সেগুলোও মাকে বন্ধ করতে হয়েছিল। উনি হলে মাকে বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর পুজো, এছাড়া সংসারে যেগুলো নিত্য নৈমিত্তিক পুজো পার্বণ থাকে, তো এবার মাকে টাকা দেবো, বাবা তো অত টানতে পারছে না, মা এবার পুজো আচ্ছাগুলো করতে পারবে। কারণ মায়েদের কাছে বিনোদন বলতে তখনকার দিনে পুজো আচ্ছাই ছিল, মা একটু শান্তি পাবে। তো তাই হলো, উনি এবার বাড়িতে কিছু পুজো আচ্ছা হলে তাকে সংসারে টাকা দেওয়া সব কিছু করা শুরু করলেন, নিজের খরচাও বেশ চলে যাচ্ছিল। তো কিন্তু কয়েক মাস যেতে না যেতেই দুর্গাপুজোর ঠিক মুখোমুখি এসে তখন স্কুলের যিনি প্রধান শিক্ষিকা তিনি বললেন যে তোমাকে এখন আমাদের লাগছে না, আমাদের প্রাইভেট স্কুল তো, যিনি মালিক তিনি এখন অত শিক্ষিকা রাখবেন না, তবে আমাদের যখন আবার দরকার হবে, পুজোর পর যদি দরকার হয় বা অন্য সময় হয়, আমি তোমাকে ডেকে নেব। তো পুজোর মুখোমুখি, পুজোর পরই কোজাগরি, মাকে টাকা দেবো, মা ভালো করে পুজোর এবারে ভোগ টোক দেবে, জোগাড় করবে, কত কিছু স্বপ্ন রেখেছেন মনে। তো ভগবান তুমি দিয়ে কেন কেড়ে নিলে, দিয়ে মনে খুব দুঃখ হলো, চাকরিটা ওনার চলে গেল, আবার পুজোর মুখোমুখি, কতটা কষ্টের ব্যাপার। বাড়িতে এসে মন মরা হয়ে বসে আছেন, এমন সময় উনি বললেন যে বাবা লোকনাথ, তুমি তো আমাকে চাকরিটা ব্যবস্থা করে দিয়েছিলে, আমার তো কোনো কিছুতেই কিছু জোগাড় করতে পারছিলেন না, তুমি তো ব্যবস্থা করে দিয়েছিলে, তো এবার সমস্ত দায়িত্ব আমি তোমার ওপর ছেড়ে দিলাম, তুমি আবার আমার উপায়ের ব্যবস্থা করে দাও, আমার বাড়িতে কোজাগরি পুজো, তার আগে আমাকে একটা ভালো খবর তুমি দিয়ে দিও, আমি মায়ের মুখে, নিজের মায়ের মুখে হাসি ফোটাতে চাই। মা অনেক দিন ভালো করে কোজাগরি পুজো করতে পারে না, অনেক বছর হয়ে গেল, সংসারের চাপে কোনো রকমে কিছু করতে হয়। তো অদ্ভুত ব্যাপার, পুজোর আগে চাকরি চলে গেছিলো বললাম, তো পুজোর ছুটি বোধহয় শেষও হয়নি, লক্ষ্মী পুজোর তখনও দেরি আছে, তার মধ্যেই একজন বাড়িতে আসেন ওদের, এসে বলেন যে তুমি স্কুলে গিয়ে একবার, পুজো মিটে গেলে দশমীর পর স্কুলের যিনি শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, তার বাড়িতে গিয়ে একবার দেখা করো, উনি তোমাকে ডেকেছেন, উনি তোমার অ্যাড্রেস আমাকে দিয়েছিলেন, আমি এসে বলে গেলাম। তো উনি তো আনন্দ সহকারে তার বাড়িতে গেলেন। তিনি বললেন যে দেখো, পুজোর ছুটির পর স্কুল খুললে আমরা তোমাকে চাই তুমি জয়েন করো, কারণ
আমরা তোমাকে এবার পার্মানেন্ট করে রাখতে চাই। একজন শিক্ষিকা, তিনি এখানে থাকবেন না, তার বিয়ে হয়ে যাবে নাকি পুজোর পরেই বিয়ে, শীতকালে বিয়ে ঠিক হয়েছে, তা উনি আগে থেকেই চাকরিটা ছেড়ে দেবেন। তো তিনি তো পার্মানেন্ট টিচার ছিলেন, তো তার বদলে তুমি আসবে, তবে এবার আর টেম্পোরারি না, তোমাকে ছাড়ানো হবে না যতদিন না তুমি ছাড়ছো, আর মাইনেটাও একটু আগের থেকে বেশি পাবে। উনি বলছেন যে কী যে প্রচণ্ড আনন্দ হলো, চাকরি পুজোর আগে চলে গেছিলো, পুজোর কটা দিন কি মন খারাপ, তারপরে পুজো মিটতে না মিটতেই, পুরো শেষও হয়নি, নবমী দশমী চলছে, আবার চাকরির কল এসে গেল, এবং সেবারে যেটুকু যা জমানো টাকা ছিল আগে যে চাকরি করেছে যে কদিন, তার থেকে খুব ধুমধাম করে বাড়িতে কোজাগরি পুজো করেছিলেন। মা খুব খুশি হয়েছিলেন যে কত বছর বাদে মা মন খুলে জোগাড় করতে পেরেছে, মায়ের আরাধনা করতে পেরেছেন। তো এভাবে চাকরি করছেন, দিন চলছে, তারপরও সংসারে খরচা এবার আস্তে আস্তে আরও বাড়ছে, বোনেদের পড়াশুনোর খরচা আরও বাড়ছে। তো বাবাকে সাহায্য তেমনভাবে কিছু করা হচ্ছে না। এবার কিন্তু ওনার লোকনাথ বাবার প্রতি ভক্তিতে কোনো খাদ আসেনি, যে চাকরি পেয়েছেন বলে ভুলে গেছেন তা না। উনি এবার মনে মনে বলছেন যে বাবা, আমি তো চাকরি তো তুমি জোগাড় করে দিয়েছো, যা দিয়েছো তাতেই আমি খুশি, কিন্তু বাবা যদি আর একটু দয়া করো, একটু ভালো চাকরি, যাতে আমার এই বোনগুলোর বিয়ে তো দিতে হবে। বাবা বলতে গেলে দুটো দিদির বিয়ে দেওয়ার পর বাবা একেবারে নিঃস্ব, সহায় সম্বল বলতে মাথা গোজার এই বাড়িটুকু, এটুকু চলে যাবে। বোনেদের বিয়ে দেওয়া, বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের অসুখ বিসুখে পাশে দাঁড়ানো, তার জন্য অনেকটা টাকার দরকার। এভাবে তো চলবে না সারা জীবন, তুমি একটা ব্যবস্থা করে দাও না। যেখানে ওনার 3 বছর ধরে এক্সচেঞ্জে কাট করানো আছে, কোনো দিন কোনো কল আসেনি, এবং উনি আশা ছেড়েই দিয়েছিলেন যে ওসব আসবে না, সেখানে আর কিছুদিনের মধ্যেই ওনার কাছে কল এলো। তখন মোটামুটি এই যে স্কুলে চাকরি করছেন প্রায় 8-9 মাস কি 1 বছর হয়তো হয়ে গেছে। এক্সচেঞ্জ থেকে কল আসে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নাকি নতুন কর্মী নিয়োগ হবে, তবে যাদের 3 বছরের পুরনো কার্ড তাদেরকেই আর কি তারা আগে সুযোগ পাবে, পরীক্ষা হবে, রিটেন হবে, ভাইভা হবে, এবং তার দ্বারা সিলেকশন হবে। এখানে কোনো ধরাধরির ব্যাপার নেই, মেরিটের মাধ্যমে সিলেকশন হবে। উনি তো বুক ধুকপুক করছে, কিছু টাকা জমিয়েছেন, সেখান থেকে কিছু বই কিনে, কম্পিটিটিভ এক্সামের যে বই পাওয়া যেত সেই কিনে উনি বাড়িতে এলেন, আর দিন রাত পরিশ্রম করতে লাগলেন। কারণ উনি জানেন লোকনাথ বাবার বাণীতেই আছে শুধু কর্ম করলেই হবে, পরিশ্রম করতেই হবে, শুধু বাবাকে ডাকলে হবে না। তো উনি পরিশ্রম আপ্রাণ করে গেছেন। একেতে লেখাপড়ায় ভালো ছিলেন, তার সঙ্গে আর স্কুলে চাকরি পাওয়ার পর অনেকগুলো টিউশনই ওনার চলে গিয়েছিল, তো সেক্ষেত্রেও বেশ কষ্টে শিষ্টে ওনাকে চালাতে হচ্ছিল। তারপরেও স্কুল করেও উনি পড়াশুনো করছিলেন, তার ফলও হাতে নাতে পেলেন, রিটেনে উনি পাশ করে গেলেন। ওনার সঙ্গে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে গুটি কয়েক পাশ করলেন, এবং গুটি কয়েকের মধ্যে উনি ছিলেন, ম্যাক্সিমাম পাশ করতে পারেনি। পাশ করার পরে ওনার টেনশন আরও বেড়ে গেল, যদি পাস না করতেন তবু তো এখানেই তার জার্নি শেষ হয়ে যেত। এবার পাস করে গেছেন, এবার ভাইবা হবে, ভাইবায় যদি সিলেকশন না হয় তীরে এসে তটি ডুববে, তো অন্য রকমের একটা টেনশন। কিন্তু উনি আবারও বাবার চরণে সমস্ত টেনশন দিয়ে বললেন যে তোমার চরণে দিলাম, জানি না আমাকে সেদিন কি জিজ্ঞেস করবে, যাই করুক তুমি আমার পাশে থেকো বাবা, আমাকে শক্তি দিও, আমি যেটুকু পড়াশুনো করেছি অধ্যাবসায় যদি আমার ঠিক হয় আমি কাজটা পেয়ে যাব। তো এই বিশ্বাসে ভর দিয়ে উনি ভাইবাও যান, ভাইবা থেকে ওনার সিলেকশন হয়ে যায়, পার্মানেন্টলি উনি চাকরিটা পেয়ে যান। এবং সেই চাকরি পাওয়ার পর ওনাদের সংসারের চিত্রটা পুরোপুরি ঘুরে যায় আস্তে আস্তে। ওনার বোন দুটোর খুব ভালোভাবে উনি বিয়ে দেন, ওনার নিজেরও খুব ভালো জায়গায় বিয়ে হয়। সংসারের যাবতীয় পরবর্তীকালে দায় দায়িত্ব কর্তব্য যা ছিল উনি নিজে হাতে, যেহেতু সরকারি চাকরি পেয়েছিলেন, পরিবারের প্রথম একজন, সমস্ত উনি পালন করেছেন। এবং আজকে উনি যে নাম প্রকাশে অনিচ্ছুক শুধুমাত্র এই একটি কারণে, যে দায় দায়িত্ব নিয়েছি সেটা আবার ফলাও করে সমাজ মাধ্যমে বলবো, বোনেরা বা তাদের এখন ছেলে মেয়ে নাতিপুতি হয়ে গেছে তারা কী ভাববে, শুধু এইটুকু কারণে উনি ওনার নামটা প্রকাশ করতে ইচ্ছুক হননি। তবে সে বিশ্বাস ওনার আজও বজায় আছে। আজকে ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, উনি বাড়িতে নাতি নাতনি নিয়ে ওনার ভরা সংসার, কিন্তু গোটা জীবন ওনার এই বিশ্বাস ভরসার অধ্যাবসায় কীভাবে জিতে গেছে তারই একটা
জীবন্ত দলিল ওনার নিজেরই জীবন। আর এখনও কোনো অসহায় দুস্থ মেয়েকে দেখলে বা ছেলেকে দেখলে উনি তাদের মধ্যে নিজেকে খুঁজে পান এবং যথাসম্ভব উনি তাদেরকে সাহায্য করেন। এভাবেই চলছে, এমনভাবেই গল্পটা উনি নিজের জীবনের রত্নাদির কাছে করেছেন এবং আজকে আমাদের কাছে এসেছে। সেই দিদিকে অসংখ্য ধন্যবাদ তার জীবনের এমন একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি আজকে অলৌকিক জোনে এই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে একটা খুব সুন্দর ঘটনা আমরা উপহার পেলাম। অসংখ্য ধন্যবাদ ওনাকে। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট করেছেন নবনীতা দাস, তোমার গলায় সব ঘটনায় জীবন্ত হয়ে ওঠে। মৌসুমী দে, রিয়া চক্রবর্তী বেলঘড়িয়া থেকে, শিবাজি দত্ত, প্রিয়াংশু ঘোষ, সুমন গাঙ্গুলি ডগ লাভার, অভিজিৎ রয়। উনি লিখেছে, ম্যাডাম ট্রেনের তৎকাল টিকিট 1997 মানে 1997 সাল থেকে শুরু হয়, আপনি বলেছেন 1986 সরি, তাই ব্যাপারটা কেমন লাগলো? আমি এই বিষয়ে ঠিক জানি না, সুতরাং যিনি পাঠিয়েছেন তার ওপরই ছেড়ে দিলাম। কাকলি লিখেছেন, কি ভয়ঙ্কর ঘটনা গো সহেলি, ডাক্তারবাবুর ব্যাপারটা। একজন অয়ন ব্যানার্জি লিখেছেন, ঘটনা তার ভালো লাগেনি। আচ্ছা ঠিক আছে। শুক্লা সরকার, আমার মা 2010 সালে মারা যান। আমিও সেদিন স্বপ্ন দেখেছিলাম যে আমার মা একটা ফুলের বাগানে রয়েছে আর বলল আমার কোনো কষ্ট নেই। থ্যাংক ইউ সো মাচ শুক্লা। উর্বশী বসাক, আদিন আমিন, তুলিকা মজুমদার, ডিলাইটফুল কার র্যালি, রত্না ভৌমিক, সাইনা সুবীর, মাধুরী দাস, অনন্দিতা বিশ্বাস, গীতা গোস্বামী, বৃষ্টি কুকিং ব্লগস, রিকা। এখানে আরেকটি কথা বলার, আমার যেটা ধারণা, আমি শিওর নই, উনি যেহেতু একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, জেঠু সম্পর্কে তিনি ঘটনা যখন বলেছেন, উনি যখন শুনেছিলেন যে ডাক্তারবাবুর ভাই খবর পেয়েই ছুটে গেছেন, সেই সেন্সে উনি বলেছেন তৎকাল। হয়তো ওনারও মনে নেই তৎকাল তখন চালু হয়নি। ওনারা ডাক্তার, দু ভাই, বাড়িতে ওনাদের গাড়ি ছিল, তো বাড়ির গাড়ি করেও কিন্তু শিলিগুড়ি দার্জিলিং আরামসে যাওয়া যায়, সেটাও কিন্তু হতে পারে। অথবা হয়তো তার ভাইয়ের যাওয়ার কথা ছিল, আগে থেকে টিকিট কাটা ছিল, পরে দাদাদের সঙ্গে জয়েন করার। আমি সব কিছু হতে পারে বললাম, কারণ যখন সবাই বলছে, আমি তো জানতাম না, তখন আমাদের জন্ম হয়নি, যে ওই সময় তৎকাল টিকিটের কোনো প্রচলন ছিল না। তো আমার বাড়িতেও আমি জিজ্ঞেস করলাম, আমার বাড়ির লোকেরাও তাই বলছে, তখন ছিল না। তো হয়তো জেঠুর কোথাও কোনো ভুল হতে পারে, ওনার হয়তো বয়স হয়েছে, তৎকালের বিষয়টি ছিল না। বেরিয়ে গেছে শুনেছেন, ভাই চলে গেছে সঙ্গে সঙ্গে খবর পেয়ে, মানে উনি ভেবেছেন হয়তো ট্রেনে গেছেন, হতে পারে কোথাও কোনো মিসকমিউনিকেশান হয়েছে। অডিও 8487 খুব ভালো লাগলো, অসীম দাস, দীপা ব্যানার্জি। কিন্তু সবথেকে বড় কথা, কীভাবে তার ভাই দাদার মৃতদেহ আনতে পৌঁছেছিলেন, তার থেকে আমার কাছে আমার সঙ্গে মনে হয় অনেক বন্ধুরাই আমার সঙ্গে সহমত হবেন, ডাক্তারবাবুর সেই প্রেসক্রিপশান, মানে নিজের প্যাডে লেখে নিয়ে সাদা কাগজে প্রেসক্রিপশানটা করে উনি সই করে রেখেছেন, সেই কাগজটা লাল হয়ে গেছে, আজও ওনার কাছে আছে। এটা সব থেকে এই ঘটনার ইন্টারেস্টিং জিনিস। মানে যারা বলবে বিশ্বাস করি না, এরম তো হতে পারে না, তো এখানে সমস্ত বিশ্বাস অবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। কিভাবে গেছে, ট্রেনে গেছে কি গাড়ি ভাড়া করে গেছে কি পার্সোনাল কারে গেছে, সেটা ইম্পর্টেন্ট না। উনি একজন বয়স্ক মানুষ, হতে পারে ওনার বলায় কোনো ভুল হয়েছে, তার ভাই কিভাবে গেছেন উনি কীভাবে জানবেন, কিন্তু প্রেসক্রিপশান যেটা আজও ওনার কাছে আছে, সেটা সবথেকে অদ্ভুত বিষয় ছিল এই ঘটনায়। কৃপয়া ত্রিপুরা লিখেছেন, আনবিলিভেবল। সন্দীপ বসাক, পাপড়ি দোলা, বাবাই দাস, ঋতুরাজ, কবিতা চক্রবর্তী, গীতা গোস্বামী এবং আরও অনেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ। শুভরাত্রি।